মাঝরাত, এই নিস্তব্ধ জমাট অন্ধকারে আপনি শুনছেন রোমহর্ষক এক অধ্যায়, যেখানে বিজ্ঞান আর বিভীষিকা মিলেমিশে একাকার। আপনারা শুনছেন সানডে সাসপেন্স, স্কুলওয়ালা থেকে প্রফেসর শঙ্কু ও করভাস। আজ আবার আমি এসে গেছি। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজ আমরা পড়াবো প্রফেসর শঙ্কুর পার্ট 2 করভাস। এবার আসছি 10ই নভেম্বর। 10ই নভেম্বরে কি বলছে, দক্ষিণ আমেরিকায় যাবার পথে প্লেনে বসে যখন সে ডায়েরিটা লিখছিল, যখন দক্ষিণ আমেরিকা যাচ্ছে সেইখানে যাবার পথে প্লেনে বসে তার নিজের ডায়েরিটা লিখছিল। একটি মাত্র ঘটনায় লেখার আছে, তো তার কি লেখার আছে? একটা মাত্র ঘটনা লেখার আছে। সে ঘটনাটা কি আমরা দেখব। বাড়ি থেকে যখন রওনা হব তখন করভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপটানি আরম্ভ করেছে। তাহলে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি ঠিক সেই সময় করভাস কি করছে? খাঁচার মধ্যে ছিল, খাঁচা থেকে বেরোবার জন্য সে ছটপট করছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে ওপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করলো। আমি করভাসের ব্যাপারটা বুঝতে পারলাম না, সে কেন বেরোতে চাইছে, বেরিয়ে সে কি করতে চাইছে। সে বেরিয়ে প্রথমে কি করলো, আমার যে রাইটিং প্যাড আমি যেখানে লিখি সেই লেখার খাতার উপরে সোজা গিয়ে বসলো। টেবিলে বসে ঠোঁট দিয়ে ওপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করলো। সে টেবিলের ওই দেরাজটায় যখন বসলো, সেই জায়গাটায় বসলো, বসে সে তার ঠোঁট দিয়ে ঠোঁটের সাহায্যে আওয়াজ করছে, টোকা মারছে। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। আমি দেরাজটা খুলে দেখলাম আমার পাসপোর্টটা ওখানে রয়ে গেছে। করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি। এবার আমি করভাসের জন্য একটা নতুন খাঁচা বানিয়েছি। যে আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক, খাঁচার ভেতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছি। আমি একটা এমন খাঁচা বানিয়েছি যেটাতে করভাসের কোনো অসুবিধা না হয়। কৃত্রিম উপায়ে ওই খাঁচার ভেতরে আমরা হাওয়া প্রবেশ করাতে পারবো। সেই আবহাওয়া বজায় রাখার ব্যবস্থাও করেছি। ঠিক বাইরের যে আবহাওয়াটা থাকে আমিও খাঁচার ভেতরে, যাতে করভাসের কোনো অসুবিধা না হয়, সেই আবহাওয়াটা বজায় রেখেছি। খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি। তাহলে আমি আরো কিছু খেয়াল রেখেছি কি করভাসের জন্য, করভাসের স্বাস্থ্যের, তার খাবার প্রয়োজন, খাবার ভালো খেলে তার স্বাস্থ্য ভালো থাকবে, সেই জন্যে পুষ্টিকর খাবার খেতে হবে। সেই পুষ্টিকর খাবারটা আমরা খুব ছোট আকারে ট্যাবলেটের মতো করে বানিয়ে রেখেছি। কার জন্য? করভাসের জন্য। প্লেনের যাত্রীদের মধ্যে কেউই বোধহয় এর আগে কখনো পোষা কাক দেখেনি। আমার মনে হচ্ছে প্লেনে যারা যাচ্ছে, রওনা দিচ্ছে, আগে মনে হয় কেউ এরকম কাক দেখেনি। করভাস তাই সকলেরই কৌতূহল উদ্বেগ করেছে। তাই করভাসকে দেখে সকলেরই দৃষ্টি করভাসের দিকেই পড়েছে। এটা দেখে বেশ আমি বুঝতে পারছি। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি। তবে আমি কাউকে আমার কাকের যে গুণাবলী সেটা সম্পর্কে আমি কাউকে কিছু জানাইনি। ব্যাপারটা গোপন রাখতে চাই। অনুমান করি বোধহয় করভাসও সাধারণ কাকের মতোই ব্যবহার করছে। তবে এই কাকের যে ব্যাপারটা ওটা আমি নিজে থেকে গোপন রাখতে চাই, সেটা সময় হলেই জানানো যাবে। তো আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে করভাস কিন্তু নিজে এক্সট্রা কিছু ক্যাটাগরি দেখাচ্ছে না। যেমন সাধারণ কাক থাকে ঠিক সেই রকম ভাবেই ও আছে।
এবার আসছি 14ই নভেম্বর। 14ই নভেম্বরে হোটেল এক্সেলসিয়র সান্তিয়াগো রাত 11টা, দুদিন খুব ব্যস্ত ছিলাম। তাহলে হোটেলে আমরা দুটো দিন খুব ব্যস্ত ছিলাম, তাই ডায়েরি লেখার সময় পাইনি। আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ডায়েরি লেখার মতো সময় ছিল না। আগে আমার বক্তৃতার কথাটা বলে নিই, তারপর এই কিছুক্ষণ আগের চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে। প্রথমে আমি আমার কিছু কথা বলিনি, তারপর আমি একটা অদ্ভুত চাঞ্চল্যকর কথায় আসব, তারপরে কিছুক্ষণ আগে চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে। এক কথায় বলা যায় কারভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যান্দার ফেদার ইন মাই ক্যাপ। তো কারভাসকে ছাড়া আমি যে বক্তৃতাটা দিয়েছি সেটা আমার একটা সুন্দর মাত্রা আকার নিয়েছে। লেখাটা পড়তে লেগেছিল আধ ঘন্টা। লেখাটা ওই যে লেখাটা আমাকে দিয়েছিল সেটা আমি জন্য সময় ব্যয় করেছি 30 মিনিট। তারপর কারভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চললো 1 ঘন্টার ওপর। তারপর আমরা লেখাটা যখন পড়লাম, বক্তৃতা দিলাম, তারপর কারভাসকে নিয়ে আমরা আরো বেশ কিছুক্ষণ আলোচনার মধ্যে ব্যস্ত ছিলাম। আমি মঞ্চে উঠেই কারভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের ওপর ছেড়ে দিয়েছিলাম। আমি যখন মঞ্চে উঠি ঠিক তারপরেই খাঁচা খুলে আমি কারভাসকে রিলিভ করে দিয়েছিলাম, একদম টেবিলের ওপর ছেড়ে দিয়েছিলাম। প্রকাণ্ড লম্বা মেহগনির টেবিল, তার পেছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসেছেন। তাহলে একটা মেহগিনি কাঠ দিয়ে প্রচন্ড লম্বা টেবিল করেছে। সেই টেবিলে আমি কি করলাম, টেবিলের পেছনে সেই টেবিলটা আছে, ঠিক তার পেছনে কারা বসেছে, যারা সম্মেলন করবে, সেই বক্তৃতা দেবে, সেই গণ্যমান্য ব্যক্তিরা। আমি এক পাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি। ঠিক আমি একটা পাশে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে আমি আমার বক্তৃতাটা দেখছি। পড়া যতক্ষণ চললো ততক্ষণ কারভাস এক পাও নড়েনি। আমি ঠিক যতক্ষণ ওই এক কোণে দাঁড়িয়ে আমার মাইক্রোফোন নিয়ে বক্তৃতাটা পড়ছি, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি লক্ষ্য করলাম কারভাস কোথাও নড়ছে না, ঠিক একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে। ততক্ষণ কারভাস এক পাও নড়েনি। তার এক পাশে ঘাড় কাত করার ভঙ্গি ও মাঝে মাঝে মাথা ওপর নিচ করা থেকে মনে হচ্ছিল যে গভীর মনোযোগ দিয়ে সে আমার কথা শুনছে ও বুঝতেও পারছে। তাহলে তার এক পাশে ঘাড় কাত করা, সে যখন তার ঘাড়টা এরকম এক পাশে কাত করে আছে, সে খুব গভীর মনোযোগ, আমি লক্ষ্য করলাম গভীর মনোযোগ দিয়ে আমার পড়াটা সে শুনছে এবং সেটা উপলব্ধিও করতে পারছে। বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি, যখন বক্তৃতাটা আমার শেষ হলো, শেষ হবার পর প্রচুর হাততালি পড়লো। সেই হাততালির আওয়াজের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যে কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি কারভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের ওপর ঠুকে চলেছে। ঠিক আমার বক্তৃতাটা শেষ হলো, শেষ হবার পর সবাই যখন হাততালি দিচ্ছে, হাততালির আওয়াজের পর কি হচ্ছে, লক্ষ্য করা গেল কারভাস তার ঠোঁট দিয়ে ওই টেবিলের মধ্যে সেও হাততালি দেবার ভঙ্গিতে চেষ্টা করছে, সেটা আমি উপলব্ধি করতে পারলাম। ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই কারভাসের কোনো বিরাম ছিল না। ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই কারভাসের কোনো বিরাম ছিল না। যখন মনে হয় আমাদের যে একটা আর ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে, সেই সময় সেই যে জিনিসটা আমরা কারভাসের মধ্যে দেখতে পেলাম না। গত 2 মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাসগতদের সামনে উপস্থিত করে
তাদের তাক লাগিয়ে দিয়েছে। সেই অল্প সময়ের মধ্যে যা যা শিখেছে সব কিছু সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পেরেছে এবং সবাইকে অবাক করে দিয়েছে। সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তাকে কল্পনাই করতে পারেনি। প্রত্যেকেই অবাক হয়ে গেছে যে এটা কি করে সম্ভব, মানুষের মধ্যে যেটা করা সম্ভব সেটা একটা পাখি করতে পারে। তাই তারা হতবাক হয়ে গেছে। এখনকার কাগজ কোরিয়ারের দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণের মধ্যে কারভাসের খবর বেরিয়ে গেছে। এখনই কোরিয়ার সান্তিয়াগোর যে সন্ধ্যাবেলার পত্রিকা বেরোয়, খবরের কাগজ বেরোয়, তাতে ইতিমধ্যে কারভাসের খবর বেরিয়ে গেছে। শুধু বেরিয়েছে নয়, প্রথম পাতায় প্রধান খবর বেরিয়েছে। শুধু যে খবরটা বেরিয়েছে তা নয়, একদম প্রথম পাতায় বড় বড় করে অক্ষরে লেখা কারভাসের খবরটা বেরিয়েছে এবং খুব আশ্চর্যজনকভাবে বেরিয়েছে, যাতে করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। কি খবরটা, আসা যাক। আর তার সঙ্গে বেরিয়েছে কি না, পেন্সিল মুখে কারভাসের একটা ছবি, আর কারভাস মানে কাকের ঠোঁটে একটা পেন্সিলের এরকম একটা পিকচার তারা ওই পত্রিকার মধ্যে রেখেছে, মানে খবরের কাগজের মধ্যে লেখার উপরে ওটা ছাপিয়েছে। মিটিং এর পর গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভা বুবিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। যখন মিটিং হয়, মিটিং এর পরে গ্রেনফেল একটা সম্মেলন সভা ডাকে, তখন কি হয় যে ওখানে যে চেয়ারম্যান আছে সিনিয়র কোভা বুবিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। সান্তিয়াগো শহরটা কিরকম তখন আমরা ঘুরতে বেরিয়েছি, দেখতে বেরিয়েছি। তো জনবহুল মনোরম আধুনিক শহরটার আমরা বর্ণনা দিচ্ছি। শহরটা ছিল আধুনিকতায় ভরা, পূব দিকে আন্ডিজ পর্বত ছিল। তাহলে শহরটা গ্রাম্য নয়, শহরটার মধ্যে শহরের ছোঁয়া ছিল। পূব দিকে কি ছিল, একটা আন্ডিজ পর্বত ছিল, পাহাড় ছিল। চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। তাহলে ওই পর্বতটা, ওই পাহাড়টা চিলি এবং আর্জেন্টিনার মধ্যে সমানভাবে দাঁড়িয়ে আছে, এরকম একটা ছবি আমরা দেখতে পেলাম। ঘন্টাখানেক ঘোরার পর কোভারুবিয়াস বললেন সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে। কিছুক্ষণ ঘোরা হলো, প্রায় ঘন্টাখানেক ঘোরা হলো। তারপর কি দেখা গেল যে কোভারুবিয়াস বলছে যে সম্মেলনের প্রোগ্রাম যখন প্রোগ্রামে দেখে থাকবে, অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি। তোমরা দেখে থাকবে যে যারা এখানে অতিথি আসে তাদের জন্য আমরা নানা রকম এন্টারটেনমেন্ট, বিনোদনের ব্যবস্থা করে রাখি। তার মধ্যে আজ বিকেলের ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। তবে আজকে বিকেলবেলা আমি স্পেশাল ভাবে তোমাকে অনুরোধ করছি যে যদি তুমি এই সভাতে উপস্থিত থাকো, আমার একান্ত ইচ্ছা। একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন। এখানে এক চিলিয়ান জাদুকরটার নাম কি, চিলিয়ান, সে এখানে তার ম্যাজিক দেখাবে তোমাদের। এই একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে। ইনি আর্গাস নামে পরিচিত। তাহলে এই জাদুকরটা কি নামে পরিচিত, এখানে আর্গাস নামে। এবং আমাদের জন্য এই জাদুকর আজ এখানে তার জাদুর কলাবিদ্যা দেখাবে। এরা বিশেষত্ব হচ্ছে এই যে ইনি ম্যাজিকের নানা রকম পাখি ব্যবহার করেন। তবে তার প্রধান বিশেষ জিনিস যেটা হচ্ছে তার এই ম্যাজিকের মধ্যে সে নানা রকম পাখি নিয়ে খেলা দেখায়। ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, তাই আমি আর গ্রেনফিল আজ বিকেলে এখানকার প্লাজা থিয়েটারের আর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। আমি ওর কথা শুনে খুব অবাক হলাম, আমার কৌতূহল জন্মালো মনে। তো আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যাবে। তাহলে বিকেলবেলা প্লাজা থিয়েটারের আর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। লোকটা নানা রকম পাখি ব্যবহার করে, সেটা ঠিকই, হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ
3 হাত লম্বা সারস, এক ঝাঁক হামিং বার্ড, এ সবই কাজে লাগায় আরগাস। এবং বোঝাই যায় যে সবকটি পাখিকেই সে বেশ দক্ষতার সঙ্গে কাজ শিখিয়েছে। তাহলে এতগুলো যে পাখি, সবগুলোকে নিয়ে সে কাজ করে, এবং শুধু কাজ করে না, তাদেরকে খুব দক্ষভাবে কাজ শিখিয়েছে, নিপুণভাবে। বলা বাহুল্য, এই কাজের কোনোটাই আমার কারভাসের কৃতিত্বের ধারে কাছেও আসে না। তবে সবকিছু দেখার পর আমার যেটা মনে হলো, আমি এটাই বলতে চাই যে ওরা যাই করুক, আমার কারভাসের কাছাকাছি ওরা মোটেই আসতে পারে না। সত্যি বলতে কি, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। আমার এখন মনে হচ্ছে পাখি তো আছে, কিন্তু আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার জাদুকরকে সম্পর্কে আমার একটা ভেতর থেকে আলাদা ইন্টারেস্ট আসছে। দেখা যাক সে কিরকম। টিয়া পাখির মতো নাক, মাঝখানে সিথি করা। তাহলে জাদুকরের বর্ণনা দেয়া হচ্ছে, জাদুকরের নাকটা হচ্ছে টিয়া পাখির মতো, আর ওর মাঝখান দিয়ে সিথি করা, টান করে পেছনে আঁচড়ানো নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল। তার চুলটা একদম গ্রামোফোন রেকর্ড যেমন থাকে শক্ত, সেরকম টান টান করে আঁচড়ানো। চুলটাও চকচকে ছিল। চোখে মাইনাস পাওয়ারের চশমা। চোখের যে চশমাটা, তার পাওয়ারটা হচ্ছে মাইনাস। তার কাছ থেকে এত পুরো যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়, তার কাছে যখন আমরা যাব, তার চোখের সেই মণি ওই চশমার ভেতর দিয়ে পুরো কাঁচের মতো দেখাবে। লম্বায় লোকটা, মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়, মানে তার চোখের চশমার যে ভেতরে চোখের যে মণিটা, ওই চশমার ওপর দিয়ে যখন আমরা দেখবো, সেই মণিটা একদম বিন্দুর মতো লাগে, গোল বিন্দুর মতো লাগে। লম্বায় লোকটা 6 ফুটের ওপর, তার হাইট হচ্ছে 6 ফুট। চকচকে কালো কোটের আস্তিনের ভেতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে। তার কোটটা চকচকে, কিন্তু সেই চকচকে কোটের ভেতর থেকে তার হাত দুটো যখন বেরিয়েছে, শীর্ণ, একদম রোগা পাতলা এবং ফ্যাকাশে। সেই হাতের বিভিন্ন ভঙ্গিমায় দর্শকদের সম্মোহিত করে রাখে। তার ওই যে দুটো হাত, ওই হাতটাই দর্শককে আকর্ষিত করে রাখে। জাদু খুব উঁচু দরের না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখেই প্রায় পয়সা উঠে আসে। তাহলে জাদু খুব যে উঁচু দরের সেটাও বলবো না, কিন্তু তার চালচলন, তার সবকিছুর ভঙ্গিমা দেখেই তার কাছে পয়সা আসে। আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্রেনফেলকে পরিহাস ছলে বললাম, আমি যখন শো দেখছি হলে, সেই শোটা যখন শেষ হবার পর আমি ওখান থেকে বেরালাম এবং গ্রেনফেলকে আমি খুব ইয়ার্কির ছলে বলতে লাগলাম যে আমাদের যেমন আরগাসের ম্যাজিক দেখানো হলো, আরগাসকে তেমনি কর্তাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো না। তাহলে আমরা কি বলছি এখানে, যখন শো দেখছি হলে, শোটা দেখার পর আমি ফোন করলাম, আমি খুব আনন্দ, মানে হাস্যকর হিসেবে মজার ছলে ফোন করে বলছি, আমরা তো শো দেখলাম, কিন্তু কর্ভাসের শোটা যদি আমরা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। রাত 9টায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফি খেয়ে গ্রেনফেলেদের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি। এ পর্যন্ত কি বলছে, তখন রাত 9টা বাজে, আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে। তারপর কি এলো, চিলিয়ান একটু কফি নিয়ে এলো। এবার গ্রেনফিল ছিল, গ্রেনফিলের সঙ্গে হোটেলে বাগানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটিয়ে তারপর আমি ঘরে এসে আমার মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়লাম। এমন সময় টেলিফোন বেজে উঠলো। ঠিক যখন আমরা শুলাম, তারপরে কি হলো, আমাদের ফোনটা বেজে উঠলো। আমি একটু অবাক হয়ে অন্ধকারে রিসিভারটা তুলে কানে দিলাম। আমি ফোনটা নিলাম এবং একটু আশ্চর্য হয়ে গেলাম, এত রাতে কে ফোন করতে পারে। তো আমি ফোনটা তুলে একটু অবাক হয়ে বললাম, হ্যালো।
তখন ওখান থেকে কি আওয়াজ এলো? আওয়াজ এলো সিনিয়র শঙ্কু। হ্যাঁ, সিনিয়র শঙ্কু বলছে, হ্যাঁ আমি রিসেপশন থেকে বলছি, আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। তাহলে ওখানে রিসেপশন থেকে সিনিয়র শঙ্কু ফোন করে বলছে যে আমি আপনাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাইছি। একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। সে ফোনে কি বলল ওখান থেকে, যে একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কে সেই ভদ্রলোক? এবার আমরা আসছি। আমি বাধ্য হয়েই বললাম যে আমি ক্লান্ত, সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয়। আজকে আমি বললাম যে আজকে আমি খুব ক্লান্ত আছি, আজ ছেড়ে দাও, কালকে দেখা যাবে। ওনাকে বলো কালকের জন্য অপেক্ষা করতে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে। নিশ্চয়ই কোনো রিপোর্টার? এর মধ্যে 4 জন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে। ঠিক আছে, মনে হয় কোনো সাংবাদিক, এর মধ্যে 4 জন ইন্টারভিউ দিয়েছে এবং তারা যে সব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষকেও রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে সাংবাদিকরা ওনার সঙ্গে দেখা করতে চাইছে এবং তারা রীতিমতো ব্যস্ত হয়ে উঠেছে এবং তাদের যে প্রশ্নের চাপ, প্রশ্নের ঠেলাতে আমার মতো একটা শান্তশিষ্ট মানুষও অস্বস্তিতে পড়ে যাবে, এটা আমার এখন থেকে মনে হচ্ছে। একজন সরাসরি জিজ্ঞেস করলেন, ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয়, মানে আমাদের গরুকে পুজো করা হয়, তেমনি কাককেও হয় কিনা কে জানে। আমাদের ভারতবর্ষে তো গরুকে আমরা পুজো করি, কিন্তু কাককেও যে পুজো করা হয় সেটা হলে হয়তো ভালোই হতো, সেটা আমার জানা নেই। রিসেপশনের লোকটির সঙ্গে কথা বলে বলল, সিনিয়র শঙ্কু, ভদ্রলোক বলছেন তিনি 5 মিনিটের বেশি সময় নেবেন না। তো ওখান থেকে শঙ্কু ফোনে বলছে উনি আপনার বেশিক্ষণ সময় নেবে না, মাত্র 5 মিনিট। সকালে ওর একটা অন্য এনগেজমেন্ট রয়েছে, তো ওনার হাতে সময় খুবই কম। সকালবেলা ওর একটা বিয়ে বাড়ির ব্যাপার আছে, বেশি সময় নেবেন না, সকালে ওর একটা অন্য এনগেজমেন্ট রয়েছে। বললাম, যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক? আজ্ঞে না। তো আমি জিজ্ঞাসা করলাম, যিনি এসেছেন এখানে তিনি কি পত্রিকা থেকে এসেছেন, সংবাদ মাধ্যম থেকে? উনি বলছেন না। তবে ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস। ইনি কে? সেই জাদুকর যার নাম আর্গাস। নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোক ওপরে আসতে বলতে হলো। নামটা যখনই শুনলেন যে ম্যাজিশিয়ান, ঠিক আছে ওকে ওপরে পাঠিয়ে দাও। বিছানার পাশের টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। আমি বিছানায় শুয়েছিলাম, তার পাশে যে টেবিলের ল্যাম্পটা ছিল সেটা আমি জ্বালিয়ে দিলাম। 3 মিনিট পরে কলিং বেল বেজে উঠল। ঠিক আমি আলোটা জ্বালানোর 3 মিনিট পর কলিং বেলের আওয়াজটা শুনতে পেলাম। দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে 6 ফুট বলে মনে হচ্ছিল। আমি যখন দরজাটা খুলে ঢুকলাম, খুলে ঢোকার পর সেই মানুষটাকে যে স্টেজে দেখেছি 6 ফুট, এখন বুঝলাম 6.5 ফুটেরও লম্বা। আমি স্টেজে তাকে 6 ফুট দেখেছি, কিন্তু আমার সামনে যখন আসে তাকে আমি দেখছি আরো 6 ফুটেরও বেশি। সত্যি বলতে কি, এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। সত্যি আমার ধারণার বাইরে, এত লম্বা মানুষ আমার আগে দেখা ছিল না। বিলেতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা বয়ে গেলেন। তাহলে কি বলছে যে বিলেতি কায়দায়, বিলেতি ভাবে যখন আমরা কায়দা করে তাকে নমস্কার জানাই, কিছু কিছু জায়গায় কিছু রকম কায়দা থাকে, নমস্কার করার পদ্ধতি থাকে, সেটাকে এখানে বলছে বিলেতি কায়দায়। বিলেতি কায়দায় সামনের দিকে যখন আমি ঝুঁকলাম সেই নমস্কার করার ভঙ্গিমাতে, তখন কি বলছে যে জানাবার সময় তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা বয়ে গেলেন, মানে আরো যে 6 ইঞ্চি যেন বেশি লাগছে তাকে। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। এবার আমি ভদ্রলোককে বললাম,
আসুন, ভেতরে আসুন। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন। স্বাভাবিক, স্টেজে যখন সে পারফরমেন্স করছে তখন তাকে স্টেজের পোশাক পরতে হবে। এবার সাধারণভাবে যখন কারো বাড়িতে আসছে সে সাধারণ একটা স্যুট পরে এসেছে। তো তবে এই স্যুটের রঙও কালো। তাহলে তার স্যুটটার কালারটা কিরকম ছিল? কালো। কার স্যুটের কালার কালো ছিল? অর্গাস জাদুকরের। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম, আমি যখন ঘরে ঢুকলাম সেই সময় কি লক্ষ্য করছি, যে কোটের পকেটে কোরিয়ারেদের দল দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ। তাহলে আমি যখন ঘরে ঢুকছি, ঢোকার পরে কি লক্ষ্য করছি, তার কোটের পকেট, জামার যে কোট আছে তার পকেটের মধ্যে কি ছিল? কি ছিল না, যে কোরিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ এই লেখাটা ছিল। আর্গাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম। আর্গাস মানে ম্যাজিশিয়ান যখন চেয়ারে বসলো, আমি তাকে প্রশংসা করলাম। চেয়ারে বসার পর প্রশংসা করে তাকে আমি কি বলছি? বলছি যে যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আর্গাস নামক একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছে। আমার নলেজে যতটা মনে পড়ছে যে গ্রিক দেশে এইরকম একজন ব্যক্তি ছিল, সুপুরুষ এবং খ্যাতিমান নামী একজন মানুষ ছিলেন, যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। মানে যে মানুষটাকে আমি মনে করে বলছি তার সমস্ত শরীরে যেন চোখে ভর্তি ছিল। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। তাহলে এই যে নামটা ঠিক একদম পারফেক্ট জাদুকরের জন্যই প্রযোজ্য, এটা আমার মনে হচ্ছে। আর্গাস মৃদু হেসে বললেন, সেই কৃত্রিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে। তো আর্গাস মানে আমাদের ম্যাজিশিয়ান খুব হালকা হেসে বলছে, সেই মানুষটির সঙ্গে মানে সেই যে পুরুষটার কথা আপনি বর্ণনা করছেন না, ওর সঙ্গে কোনো পাখির যোগাযোগ আছে। মনে পড়ছে নিশ্চয়ই। আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলির তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। ঠিকই বলেছেন, গ্রিক দেবী যেন হেরা আর্গাসের চোখ দুটোকে তুলে আর ময়ূরের পেখম নিয়ে বসিয়ে দিয়েছিল। সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ। ঠিক সেই সময় থেকেই ময়ূরের লেজে গোল চাকা চাকা দাগ, যেন মনে হচ্ছে অজস্র চোখ আছে। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে, কত পাওয়ার আপনার চশমার। তবে আমার মনে কৌতূহল, আমার মনে ধারণা হচ্ছে যে সেই চোখ সম্পর্কে, আপনার ওই চোখটা সম্পর্কে আমার একটা অন্যরকম ধারণা হচ্ছে। তা আপনার চশমা দেখে আমার মনে হচ্ছে আপনার চশমার পাওয়ার কত? -20। তবে তাতে কিছু এসে যায় না। আমার চশমার পাওয়ার হচ্ছে -20, তবে এতে আমার কিছু অসুবিধা হয় না। আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। আমি যখন আমার পাখিগুলোকে চিনি তখন তার জন্য আমার কোনো চশমা লাগে না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আর্গাস। নিজে যখন এই হেসে হেসে কথাটা বলছে তখন সে নিজেই হাসছে তার কথাতে। কিন্তু সে হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখে হাঁ অবস্থাতেই থেকে গেলেন। যখন আর্গাস এই কথাটা শেষ করছে ঠিক সেই সময় তার হাসিটা না বন্ধ হচ্ছে, তার আগেই কে হাঁ করলো? সেই ভদ্রলোক মানে যে বসেছিল, এরকম বড় একটা হাঁ করলেন। হাঁ অবস্থা থেকে গেলেন। তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে। ততক্ষণে তার চোখটা কোথায় চলে গেছে? আমার প্লাস্টিকের যে খাঁচাটা রাখা আছে সেই দিকে তার চোখটা চলে গেছে। কার্ভাস ঘুমিয়ে পড়েছিল, ততক্ষণে কার্ভাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুকরের অট্টহাসিতে বোধহয় তার ঘুমটাও ভেঙে যাবে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে। তো ম্যাজিশিয়ানের চোখ, সে স্বাভাবিক খুঁজছে নতুন কিছু জিনিস, সেই জন্য তার চোখটা চলে গেছে ঠিক কার্ভাসের দিকে। ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে। আর্গাস মুখ হাঁ অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন। আর্গাস
ওই মুখটা যখন হাঁ করে আছে ওই অবস্থা থেকে হঠাৎ উঠে পড়লো চেয়ার ছেড়ে, আর এগিয়ে যাচ্ছে কোথায়, সে খাঁচায় কার্ভাসের দিকে। তারপর মিনিট খানেক ধরে কার্ভাসের দিকে চেয়ে বললেন, আজ সন্ধ্যার কাগজে এর বিষয় পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছে। এর এর বিষয়ে মানে এই যে কার্ভাস, তার সম্পর্কে সে অনেক কিছু শুনেছে, অনেক কিছু জেনেছে, তাকে নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে এবং তার সম্পর্কে দেখা করার জন্য তার মন উৎসুক হয়ে রয়েছে। আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু আমি পাখিদের শিক্ষা দিয়ে থাকি। তো আরগাস বলছে, ম্যাজিসিয়ান, আমার দুর্ভাগ্য যে আমি আপনার সম্মেলনে ঠিক সময় এসে পৌঁছাতে পারিনি, সেই সুযোগও পাইনি আপনার বক্তৃতা শোনার, সেই সৌভাগ্য আমার হয়নি। তো আমি কি করি, যে পাখি যারা থাকে তাদেরকে আমি কিছু শেখাই। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। ম্যাজিসিয়ানের কথা শুনে ভদ্রলোক খুব চিন্তা করলেন। চিন্তা করার পর কি করছেন, সে চেয়ারে বসলো। তারপর বললেন, বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত, কিন্তু তাও অনুরোধ করছি, যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন, একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা, তখন কোনো কিছু না ভাবনা চিন্তা করে সে বলল, আমি বুঝতে পারছি আপনি এখন প্রচন্ড ক্লান্ত, আপনার এখন বিশ্রামের প্রয়োজন, তবুও আমি আপনাকে অনুরোধ করছি, যদি আপনি একবার আমার জন্যে আপনার ওই খাঁচাটা আমার সামনে একটু এনে দেন আর পাখিটাকে যদি একটু আমার কাছে দেন, তাহলে খুব ভালো হয়। আমি বললাম, শুধু আমি ক্লান্ত নই, আমার পাখিও ক্লান্ত। তখন সে বলছে, শুধু আপনি ভাবছেন যে আমি ক্লান্ত, আমি শুধু ক্লান্ত নই, আমার পাখিটাও ক্লান্ত। তবে আমি দরজা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের উপর, আর আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাতেও চাই না। ঠিক আছে, আপনি বলছেন যখন, আমি দরজাটা খুলে দিচ্ছি, আপনি আসুন। এবার আমি ওর যে এই রকম অবস্থায় কি মেজাজ থাকবে সেটা আমি বুঝতে পারছি না। দুটো মেজাজ আর আপনার সবকিছু মিলিয়ে নির্ভর করছে পরিস্থিতির উপর। বেশ, তো তাই হোক। খাঁচার দরজা খুলে দিলাম। কার্ভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় আমার খাটের পাশে টেবিলটা এসে ঠোঁটের এক অভ্যর্থ ঠোক করে ল্যাম্পটা নিভিয়ে দিল। আমি ওনার কথা শুনে আমার খাঁচাটা খুলে দিলাম। কার্ভাস রীতিমতো বেরিয়ে এলো, বিরক্ত স্বরে, বোঝা গেল সে দুম করে ল্যাম্প অফ করে দিল যাতে সবকিছু অন্ধকার হয়ে যায়। ঘর এখন অন্ধকার। জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপোলের জলা নেবা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে। তাহলে ল্যাম্পটা নিভিয়ে দেওয়ার পরে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। তারপরে কি বলতে চাইছে, যে রাস্তার উল্টো দিকে যে হোটেল আছে, মেট্রোপোলের জলা নেবা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে। ওই হোটেলের ঠিক উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে হোটেলের মেট্রোপলের যে আলোগুলো জ্বলছে নেবা নেবা হালকা, সেই সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করেছে। মৃদু আলো খুব দূর থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি এরকম কাণ্ড দেখে চুপ করে বসে আছি। কার্ভাস ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল। সে তার ডানার সাহায্যে একদম ছটপট করতে করতে কি করলো, দরজাটাকে টেনে বন্ধ করে দিল। আরগাসের মুখের উপর সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে, নিভছে। তাহলে আরগাস যে বসে আছে, ঠিক তার মুখের ওপরে ওই দূরের যে সবুজ, মানে হোটেলের রাস্তার উল্টো দিকে যে হোটেলের ওই মেট্রোপোলের যে জ্বলা আলো, সেই আলোগুলো যেমন দপদপ করে নিভছে আর জ্বলছে, ঠিক সেই আলোর আভাসটা কার উপরে পড়ছে, আরগাসের মুখের উপরে পড়ছে। তার সোনার চশমার পুরো কাঁচের ভেতর সাপের মতো চোখ, সবুজ আলোয় আরো বেশি সাপের মতো মনে হচ্ছে। তার চশমাটা ঠিক সোনার দেখতে, সোনার কাঁচের মতো। আর এই সোনালি ফ্লেমেতে কি পড়ছে, এই আলোটা যখন পড়ছে না,
তখন যেন মনে হচ্ছে আরো বেশি স্পষ্ট হচ্ছে, সাপের মতো দেখাতে। বেশ বুঝতে পারছি সে অবাক, হতভম্ব। বেশ বুঝতে পারছি সে এই কাণ্ডটা দেখার পর না প্রচন্ড ভাবে অবাক হয়ে পড়েছে। এটা কি হলো, সে ভাবতেই পারেনি এমন কিছু হতে পারে। কার্ভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো সেটা আরগাসের বুঝতে বাকি নেই। কার্ভাস যে চাইছে না তার সঙ্গে এই রাতে দেখা করতে, সে খুব ক্লান্ত, বুঝিয়ে দিচ্ছে। সেটা যে সে তার সমস্ত কিছু দিয়ে বুঝিয়ে দিল, সেইটা আর বিন্দুমাত্র বাকি রইল না জাদুকরের বুঝতে। কার্ভাস এখন বিশ্রাম চাইছে। সে চায় না ঘরের আলো জ্বলে, সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। তাহলে কার্ভাস কি চাইছে? কার্ভাস এখন বিশ্রাম চাইছে। সে চাইছে না এখন কেউ তাকে ডিস্টার্ব করুক, সে চাক ঘরটা অন্ধকার থাকুক। আজ সে বিশ্রাম নেবে, যা হওয়ার কাল দেখা যাবে। আর আরগাস তার সরু গোঁফের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দ উচ্চারিত হলো, ম্যানিফিকো। আরগাস এটাকে কিন্তু রিয়েলাইজেশন করলো, প্লাস সেটা বলতে চাইছে যে অভূতপূর্ব ঘটনা ঘটলো আমার চোখের সামনে। সে রীতিমতো রোমাঞ্চিত। সে তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে। তার মনে হচ্ছে এখন সে হাততালি দেয়, কিন্তু না, সেটা পাচ্ছে না। সেই হাততালির ভঙ্গিমায় সে সামনে এসে সেইটা বোঝাতে চাইছে, তার প্রাণটা চাইছে, মানে এই ঘটনাটার পর যেন তাকে প্লাবিত করেছে। লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা ও চকচকে। তখন তার আমি নখটা লক্ষ্য করছি চকচক করছে এবং অস্বাভাবিক, মানে স্বাভাবিকের থেকেও বেশি লম্বা। বুঝলাম সে নখে নেল পালিশ মেখেছে, রুপোলি পালিশ। তো এটাও দেখতে পেলাম সেই নখটাতে নেল পালিশ লাগানো হয়েছে, তার কালারটা কি ছিল? রূপালি। তার ফলে মঞ্চের স্পষ্ট লাইটে আঙুলের খেলা জমে ভালো। তবে তার ওই যে রূপালি নেল পালিশের কালারটা এবং মঞ্চে যে লাইটটা পড়বে, সেই দুটোতে কি হবে, মঞ্চে খেলাটা খুব ফুটে উঠবে। সেই রূপালি নখে এখন বারবার বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে। তো কি বলতে চাইছে যে তার নেল পালিশে যখন ওই আলোটা পড়েছে, সেই আলোটা যেন চারদিকে বিচ্ছুরিত হচ্ছে, তার এরকম মনে হচ্ছে। সে ওই কার্ভাসকে নিয়ে নানা রকম ভাবে তার মনের জল্পনা কল্পনায় ঢুকে গেছে। তাকে নিয়ে কি করবে সে মনের মধ্যে ছবি আঁকতে শুরু করে দিয়েছে। তো আজকে গল্প এখানেই শেষ হলো, পার্ট 2। এরপর আমরা পার্ট 3-তে আসবো। তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবে, স্কুলওয়ালা চ্যানেলে। আজকের মতো বাই। আপনারা শুনছেন সানডে সাসপেন্স, স্কুলওয়ালা থেকে প্রফেসর শঙ্কু ও করভাস।